সেই প্রস্তাবটি উপস্থাপন করছি। প্রাদেশিক সরকার ব্যবস্থার প্রস্তাবনা। ৮০ দশকে আমি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলাম তখন প্রশাসন বিকেন্দ্রীকরণের এক যুগান্তকারী ব্যবস্থা প্রবর্তন করেছিলাম। সেটা ছিল উপজেলা পদ্ধতির প্রবর্তন। একেবারে তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক ভিত্তিতে উপজেলা ব্যবস্থা প্রতিষ্ঠার ফলে গ্রামীণ জনজীবনে উন্নয়ন ও সমৃদ্ধির এক নবযুগের সূচনা হয়েছিল। উপজেলা ব্যবস্থা প্রবর্তনের ফলে জনপ্রতিনিধিদের তত্ত্বাবধানে পল্লী অঞ্চলে ব্যাপক উন্নয়ন শুরু হয়। এর ফলে স্থানীয়ভাবে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। প্রাদেশিক সরকারের প্রস্তাবনা। উপজেলা প্রবর্তনের মাধ্যমে একেবারে নিম্ন পর্যায়ে প্রশাসন বিকেন্দ্রীকরণের মতো যুগান্তকারী পদক্ষেপ এবং এ পদ্ধতির সুবিধাদের বাস্তবতার আলোকে আমি ব্যাপক ভিত্তিক প্রশাসনিক ও শাসনতান্ত্রিক সংস্কারের কথা বিবেচনা করি। এটা হচ্ছে এককেন্দ্রিক সরকার ব্যবস্থার পরিবর্তে ফেডারেল পদ্ধতির সরকার ব্যবস্থা প্রবর্তন। দেশের শাসনকার্য সুষ্ঠুভাবে পরিচালনা এবং উন্নয়ন সমৃদ্ধি নিশ্চিত করা সহ সুচারু প্রশাসনিক ব্যবস্থা প্রবর্তনের জন্য দেশকে ৮টি ভাগে বিভক্ত করা যেতে পারে। দেশের বর্তমান ৭টি বিভাগকে প্রদেশে রূপান্তর এবং বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা জেলা নিয়ে আরও একটি প্রদেশ গঠন করা যায়। ঢাকা হবে কেন্দ্রীয় সরকারের রাজধানী। উদাহরণ হিসেবে উল্লেখ করা যায় যে প্রতিবেশী ভারতের রাজধানী দিল্লিকে এককভাবে একটি প্রদেশের মর্যাদা দেওয়া হয়েছে এবং সেখানে পূর্ণাঙ্গ প্রাদেশিক সরকার বলবৎ রয়েছে। কিন্তু বাংলাদেশের রাজধানী সে তুলনায় আয়তনে ছোট এবং লোকসংখ্যাও দিল্লির চেয়ে কিছু কম। সে বিবেচনায় ঢাকাকে শুধু কেন্দ্রীয় রাজধানী হিসেবে বহাল রাখা যায়। আবার এটাকে রাজধানী অঞ্চল হিসেবে প্রদেশের মর্যাদাও দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে ঢাকার প্রাদেশিক রাজধানী বিভাগের একটি কেন্দ্রস্থল নির্ধারণ করে সেখানে স্থানান্তরিত করা যায়। ভৌগোলিক অবস্থান এবং গুরুত্ব অনুসারে ময়মনসিংহ ঢাকা বিভাগীয় অঞ্চলের প্রদেশের রাজধানী হতে পারে। অর্থাৎ দেশকে ৮টি প্রদেশে বিভক্ত করা হলে অঞ্চল হিসেবে পাওয়া যায় ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, রংপুর বিভাগ এবং বৃহত্তর নোয়াখালী, কুমিল্লা। তবে জনসংখ্যা এবং আয়তনের বিবেচনায় বর্তমান বিভাগের আয়তনে কিছু পরিবর্তন করার প্রয়োজন হবে। প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তনের পক্ষে প্রাথমিক যৌক্তিকতা কি আছে তা দেখার জন্য আমাদের প্রতিবেশী দেশগুলোর সরকার পদ্ধতিও অবলোকন করা যেতে পারে। বাংলাদেশ সহ 7টি দেশ নিয়ে যে সার্ক গঠিত হয়েছে তার মধ্যে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় প্রাদেশিক শাসন ব্যবস্থা প্রবর্তিত আছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতেও একই শাসন ব্যবস্থা বলবৎ রয়েছে। যেখানে আমাদের দেশের একটি বিভাগে জনসংখ্যার চেয়েও কম জনসংখ্যার দেশে প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তিত রয়েছে, সেখানে বাংলাদেশেও এই পদ্ধতি প্রবর্তন করতে কোনো বাধা থাকা উচিত নয়। নতুন শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা এবং জনসংখ্যার ক্রমাগত বৃদ্ধির আলোকে এখন আমাদের নতুন প্রশাসনিক ব্যবস্থা প্রবর্তনের কথা চিন্তা করতে হবে। সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থা প্রবর্তন, দ্রুত উন্নয়ন এবং নতুন শতকে অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে চলার জন্য এই অঞ্চলের অন্যান্য দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের দৃষ্টান্ত অনুসরণ করে বাংলাদেশকেও অগ্রসর হতে হবে। বাস্তবতার নিরিখে এটা স্পষ্ট করে বলা যায় যে একটি কল্যাণমুখী রাষ্ট্রের জন্য আইনের শাসন নিশ্চিত করা এবং সত্যিকারের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হলে প্রস্তাবিত প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রবর্তনের আর কোনো বিকল্প নেই। এই ব্যবস্থা প্রবর্তিত হলে গোটা দেশে উন্নয়নের ভারসাম্য নিশ্চিত হবে। এতে বেকার সমস্যা হ্রাস পাবে এবং দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। ঢাকায় জনসংখ্যার চাপ কমবে। প্রস্তাবিত কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকারের কাঠামো হবে নিম্নরূপ। ফেডারেল সরকার। প্রস্তাবিত কেন্দ্রীয় প্রাদেশিক সরকারের কাঠামো কেমন হতে পারে সে সম্পর্কে আমি একটি প্রাথমিক ধারণা উপস্থাপন করছি। এটি একটি কাঠামো মাত্র। এখানে পরিবর্তন ও সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দেবে।
দেশে প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তন করতে হলে সকল রাজনৈতিক দলের সমর্থন এবং উদ্যোগ গ্রহণের প্রয়োজন রয়েছে। এর জন্য সংবিধানে বড় ধরনের পরিবর্তন আনতে হবে। আমাদের দেশে সংবিধান সংশোধন নতুন কোনো ঘটনা নয়। স্বাধীনতার পর এ পর্যন্ত মোট 14 বার সংবিধান সংশোধন করা হয়েছে। জাতীয় স্বার্থে আবারও সংবিধানের সংশোধন করার প্রয়োজন দেখা দিলে আশা করি দলমত নির্বিশেষে সর্বসম্মতভাবে আমরা তা করতে পারব। আমরা যদি সকল দল এ ব্যাপারে একমত হতে পারি, তাহলে আলাপ আলোচনা সাপেক্ষে এবং যেসব দেশে প্রাদেশিক সরকার ব্যবস্থা রয়েছে তাদের কাঠামো অনুসরণ করে একটি সর্বসম্মত প্রাদেশিক সরকারের কাঠামো গঠন করতে পারব। প্রস্তাবিত 2 স্তর বিশিষ্ট সরকার কাঠামোতে কেন্দ্রীয় সরকারকে বলা হবে ফেডারেল সরকার। প্রেসিডেন্ট থাকবেন রাষ্ট্রের প্রধান এবং বর্তমান সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী হবেন সরকার প্রধান। বর্তমান সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সরকারে থাকবে 300 আসন বিশিষ্ট জাতীয় সংসদ। প্রধানমন্ত্রী হবেন মন্ত্রী পরিষদের প্রধান। জাতীয় নির্বাচনে যে দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে সে দলই সরকার গঠন করবে। পদত্যাগ অথবা আস্থা ভোটে পরাজিত না হলে সরকারের মেয়াদকাল হবে 5 বছর। সেক্ষেত্রে সংবিধান অনুযায়ী মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ যথারীতি দেশের জন্য আইন প্রণয়ন এবং বার্ষিক বাজেট পাশ করবে। সংবিধান অনুসারেই সংসদ কার্যক্রম পরিচালিত হবে। কেন্দ্রীয় সরকারের আয়তন ছোট হবে এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভাগসমূহ যেমন প্রতিরক্ষা, অর্থ, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, শিক্ষা এবং জ্বালানির মতো জাতীয় বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের উপর ন্যস্ত থাকবে। স্থানীয় প্রশাসন এবং উন্নয়ন সহ অন্যান্য বিষয়গুলো বিকেন্দ্রীকরণ করা হবে এবং প্রাদেশিক সরকারের হাতে ন্যস্ত থাকবে। যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগের সময় কেন্দ্রীয় সরকার নৈতিক ও আর্থিকভাবে প্রাদেশিক সরকারকে সহযোগিতা করবে। কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত উন্নয়ন তহবিল থাকবে। স্থানীয় এবং বৈদেশিক উৎস থেকে এই তহবিল গঠিত হবে। প্রাদেশিক সরকারের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য ফেডারেল সরকার প্রত্যেক প্রদেশে একজন করে গভর্নর নিয়োগ করবেন। অবশ্য স্থানীয়ভাবে উন্নয়ন এবং প্রশাসনিক ক্ষেত্রে প্রাদেশিক সরকারের যথাসম্ভব স্বায়ত্তশাসন থাকবে, যাতে প্রাদেশিক প্রশাসন স্থানীয়ভাবে উন্নয়ন ও প্রশাসনিক ব্যবস্থা জোরদার করতে পারে। দেশের সার্বভৌমত্বের পরিপন্থী বড় ধরনের কোন নিরাপত্তার হুমকি, আইন শৃঙ্খলা সংক্রান্ত বড় ধরনের অমান্যের মতো ব্যতিক্রম কোন ঘটনার ক্ষেত্র ছাড়া কেন্দ্রীয় সরকার প্রাদেশিক সরকারের কার্যকলাপের উপর হস্তক্ষেপ করবে না। ফেডারেল রাজধানী থেকেই কেন্দ্রীয় সরকার রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবে। ঢাকা হবে বাংলাদেশের ফেডারেল রাজধানী। কেন্দ্রীয় রাজধানীকে কেন্দ্রীয় রাজধানী অঞ্চল ঘোষণা করা যেতে পারে। কেন্দ্রীয় সরকার একজন গভর্নরের তত্ত্বাবধানে এখানে কেন্দ্রীয় সরকার সরাসরি প্রশাসন পরিচালনা করবে। এক্ষেত্রে ভারতের রাজধানী দিল্লির উদাহরণ উল্লেখ করা যেতে পারে। কয়েক বছর আগে রাজ্যের মর্যাদায় উন্নীত করার আগে দিল্লি ছিল কেন্দ্রীয় সরকারের অধীনে ইউনিয়ন অঞ্চল। কেন্দ্রীয় সরকারের নিয়োগকৃত একজন গভর্নর কর্তৃক দিল্লির প্রশাসন পরিচালিত হতো। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাকে অস্ট্রেলিয়ার সংবিধানে রাজধানী অঞ্চলের মর্যাদা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় রাজধানীতে কেন্দ্রীয় সরকারের নিজস্ব সচিবালয় অবস্থিত থাকবে। অবশ্য কেন্দ্রীয় সরকারের মন্ত্রণালয় ব্যতীত কেন্দ্রীয় সরকারের সচিবালয়ের আয়তন ছোট হবে। সুপ্রিম কোর্ট অবশ্যই ফেডারেল রাজধানীতে অবস্থিত থাকবে। প্রাদেশিক সরকার